আজকে আমরা দেখবো যে হিউম্যান সেটেলমেন্ট, ঠিক আছে, মানে কি মানুষ কীভাবে বসতি স্থাপন করেছে, কীভাবে ট্রান্সপোর্ট করে, এগুলো নর্মাল জিনিস একদম। সেটা একটা নর্মালি কোশ্চেন আছে, 7-8-এর স্টুডেন্টরা যেগুলো পড়ে সেই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। দেখো, প্রথমে একদম যখন বসতি স্থাপন করেছে মানুষরা, আগে তো কি ছিল, যাযাবর ছিল, তাই তো, একদম প্রাচীন যুগে যাযাবর জাতি ছিল। কি করতো, হয় পাহাড়ের গুহায় বা পশুদের পিছনে ঘুরে বেড়াতো, যেখানে খাবার পাবে সেখানে। যখন বসতি স্থাপন শুরু করলো, তখন কোথায় স্থাপন শুরু করলো, নদীর ধারে, তাই না? কেন নদীর ধারে শুরু করলো বসতি স্থাপন? দেখো, ক্লাইমেট ভালো হয় নদীর ধারে, তাই তো, ফেভারেবল ক্লাইমেট হয়, জলের অ্যাভেলেবিলিটি থাকে, তাই তো, কি হয়, উপযুক্ত ভূমি থাকে, তাই তো, মানে থাকার জন্য প্লেন, যেহেতু নদীর ধারে মেনলি প্লেন থাকে, তাই তো। আর কি থাকে, ফার্টাইল সয়েল থাকে, উর্বর মৃত্তিকা থাকে। তার মানে কি, দেখো, প্রত্যেকটা যেগুলো শুরুতে সভ্যতা তৈরি হয়েছে সবটি কি নদীর ধারে হয়েছে, যেমন মেসোপটেমিয়া, তারপরে কি নীল নদীর মিশর সভ্যতা, বা আমাদের সিন্ধু সভ্যতা। সবই মানে সিন্ধু সভ্যতা কি হয়েছে, শুধু সিন্ধু নদীর তীরে না, ওর যেগুলো ট্রিবিউটারি ছিল, তাই তো, সবার ধারে সিন্ধু সভ্যতার বিভিন্ন সাইডগুলো গড়ে উঠেছিল, তাই তো। তারপরে আস্তে আস্তে ডেভেলপ হলো, মানুষ বিভিন্ন জায়গায় থাকতে শুরু করলো, তাই তো, পরিবেশ অনুযায়ী বসতি শুরু করলো। যেমন আমরা দেখি যে পাহাড়ি এলাকায় কি থাকে, কয়েকটা বাড়ি থাকে কয়েকটা জায়গায়, তারপরে একদম ফাঁকা থাকে, তারপরে আবার কয়েকটা জায়গায় বাড়ি থাকে। তো এরকম আইসোলেটেড বসতি শুরু করে, তাই তো। পাহাড়ে যদি থাকছে মানুষরা, তাহলে কেমন করছে, আইসোলেটেড বসতি, মানে এক জায়গাতে কম জন আছে খুব। আর কি হয়, মনে করে এমন জায়গায় বসতি আছে যে করবে, যেখানে হচ্ছে বন্যা হচ্ছে, খুবই বন্যা হচ্ছে, বা বৃষ্টিপাত প্রচুর হয়, সেখানে দেখবা ঢাল থাকে, তাই তো, বাড়ি ঘরের ছাদ সমান থাকে না সেখানে, কেমন থাকবে, ঢাল থাকবে, আর কি বাড়িটা যেটা ভূমি আছে তার চেয়ে একটু উঁচুতে থাকে, যাতে বন্যার সময় প্রতিহত করা যায় বন্যাটাকে। এবার যেখানে প্রচণ্ড গরম পড়ে, যেমন রাজস্থান, সেখানে মাটির বাড়ি হবে, তাই তো। মাটির বাড়ি কেন হয়, মাটির বাড়িতে মানে ঠান্ডা রাখে, বাইরের গরমটাকে ভিতরে আসতে দেয় না। বা যদি একদম এক্সট্রিম কন্ডিশনে দেখি, একদম প্রচণ্ড ঠান্ডাতে মানুষ কি করেছে, ইগলুতে থাকতে শুরু করেছিল। ইগলুর ভিতরে কিন্তু বাইরের তুলনায় একটু গরম থাকে, মেরু অঞ্চলে ইগলু এক্সিমোসরা তৈরি করতো, তাই তো। এবার মানুষ কি করেছে, পরে স্থানান্তর করেছে, এটা কি বলে, এটাকে দেখো, ট্রান্সহুম্যান্স বলে। ট্রান্সহুম্যান্স মানে কি, পশুপালনের জন্য যে জায়গা চেঞ্জ হয়, মানে মানুষ মনে করো সমতলে আছে, যেখানে ঘাস ছিল, এবার খরা হয়ে গেল, তখন কি আস্তে আস্তে পাহাড়ের দিকে চলে যাচ্ছে পশুদের নিয়ে। তারপরে ওখানে যখন ঠান্ডা পড়ে যাচ্ছে খুবই, সব মনে করো গাছপালা সব নষ্ট হয়ে যাচ্ছে, তারপর আবার নিচে নেমে আসছে। এই যে মানুষ যে পশুপালনের জন্য যে জায়গা, এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা শুরু করেছে, সেই জিনিসটাকে কি বলে, ট্রান্সহুম্যান্স, বা এটা কি বলে, ঋতুভিত্তিক স্থানান্তর বলে। মানে যেহেতু মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘাস হয়, তাই তো, সেই অনুযায়ী মানুষ কি করেছে, নিজের বসতি স্থাপন করেছে, তাই তো, সরেছে। এটা মেনলি কারা করতো, হার্ডার্সরা, মানে পশুপালকরা করতো। তাছাড়া আরও যাযাবর জাতি আছে, যেমন আরবের যেগুলো যাযাবর জাতি আছে, তারা কেমন করে থেকে, তারা জলের খোঁজে বিভিন্ন জায়গায় গিয়েছে, তাই তো। মানে ওখানে যেহেতু জল কম, তারা জলের খোঁজে গিয়েছে বিভিন্ন জায়গায়। আর কি দেখছি আমরা, মোলাকা। মোলাকা কি, কেউ বলতে পারবে মোলাকা কি? অ্যামাজন বেসিন যেটা আছে, মানে অ্যামাজন নদীর চারিপাশের এলাকাগুলোতে, ওখানে কি হয়, ওখানে মানে ট্রাইবগুলো গোটাটা একটা ফ্যামিলি ধরো, ঠিক আছে, ওরা একটাই বাড়িতে থাকে। একটা বাড়িতে মনে করো, এখন যেমন ফ্ল্যাটে থাকে না, একটা বাড়িতে অন্য অন্য পরিবার, বিভিন্ন পরিবার, কেউ একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কিন্তু একটাই ফ্ল্যাটের মধ্যে থাকছে, সেরকম ওদের ওখানে থাকতো। এরকম একটা ওরা বসতি স্থাপন করতো, এমনভাবে স্থাপন করতো বসতিটা, যাতে ওদের উপর অ্যাটাক করলে কেউ, ওরা মানে ঠিকঠাক থাকতে পারে, মানে নিজেদেরকে রক্ষা করতে পারে, একসঙ্গে সব কিছুতে একটাই বাড়িতে থাকতো। এই সিস্টেমটাকে কী বলে, মোলাকা বলে। কোথায় দেখা যায়, অ্যামাজন বেসিনে। তারপরে মানুষ যখন একদম প্রথম দিকে যখন চাকার আবিষ্কার করলো, তারপরে মানুষ কি করেছে, এক জায়গাতে অন্য জায়গায় যাতায়াতের জন্য কি গাড়ি ইউজ করেছে। প্রথমে হয়তো গরু দিয়ে, গাধা দিয়ে এটা নিয়েছে,
তারপরে আস্তে আস্তে ঘোড়ার ব্যবহার শিখেছে। পরে এখন কীভাবে ট্রান্সপোর্ট করে, এক জায়গাতে অন্য জায়গায় কীভাবে যায়? হ্যাঁ, একটা হচ্ছে রোডওয়েজ, তাই তো, সড়ক পথে যায়। সড়ক পথে হচ্ছে সবচেয়ে, যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে দেখো, সবচেয়ে উঁচু হাইওয়ের নাম কি? মানালি লে হাইওয়ে। তাহলে ওখানেও সড়ক পথ আছে এত উঁচুতে। তারপরে আমাদের দেশে আছে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, তাই তো, কি করে দেশকে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতাকে মানে একটা রাস্তার মাধ্যমে যোগ করছে, এটাকে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বলে, তাই তো। সাবওয়েজ তৈরি হয়েছে, ফ্লাইওভার তৈরি হয়েছে, কেন? যাতে রোডওয়েজটা সুবিধাজনক হয়। আর কি হয়? রেলওয়েজ হয়, তাই তো। ভারতের রেল নেটওয়ার্ক কিন্তু এশিয়ার লার্জেস্ট রেল নেটওয়ার্ক। দেখো এখানে একটা উদাহরণ দিয়েছে রেলের, যে ওয়ার্ল্ড লংগেস্ট কি করে, সেন্ট পিটার্সবার্গকে ভ্লাদিভস্টক বলে এক জায়গা আছে, দুটো জায়গা, এই কোণা একটা, এই কোণা, রাশিয়ার, এই দুটো জায়গাকে যোগ করে সবচেয়ে লংগেস্ট রেল নেটওয়ার্ক। এখান থেকে গেলে দারুণ রাস্তাটা। হ্যাঁ, এখানে ডিফারেন্ট টাইম জোন আছে, মানে টাইম জোন চেঞ্জ করতে হয়। যেমন আমাদেরকে যদি বাংলাদেশে যাই, টাইম জোন চেঞ্জ করতে হবে না? কত মিনিট চেঞ্জ করতে হয় বাংলাদেশে গেলে? আধ ঘন্টা এগিয়ে। কেন এগিয়ে? এটা তো পড়েছি ভূগোলে। কেন এগিয়ে থাকে আধ ঘন্টা? কিছুদিন আগে যখন অক্ষাংশ রাগিমা পড়াচ্ছিলাম তখন তো বলেছিলাম। হ্যাঁ, ওটাই বাহানা তোমাদের। আরে দেখো, দ্রাঘিমা দিয়ে টাইম হয়, তাই তো। আমাদের ভারত যে টাইম জোনটাকে মানে, সেটা এলাহাবাদ শহরের উপর দিয়ে যায়, তাই তো। কত ওটা? 82 ডিগ্রি, 82.5, তাই তো। আর বাংলাদেশ যেটা মানে সেটা হচ্ছে 82, বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে। 0.5 জন্য 30 মিনিটের পার্থক্য থাকে, বুঝতে পেরেছ? যেমন নেপালের সঙ্গে আমাদের টাইম জোন কত পার্থক্য জানো? বাংলাদেশটা অনেকেই জানে, নেপালটা জানে না। 15 মিনিটের। ওরা অন্য টাইম জোন মানে। আর কি হয়? এটা এই দুটো তো দেখলা, যে রেলওয়েজ হয় আর রোডওয়েজ হয়। তাছাড়া আর কি হয়? আমাদের মালদার উপর দিয়ে কোন জাতীয় সড়ক গেছে? হ্যাঁ, জাতীয় সড়ক মানে তো NH না, আগে ছিল, এখন নাম চেঞ্জ হয়ে গেছে, এখন 12, এখন 12, আগে ছিল 34। এখন সব জাতীয় সড়কেরই নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। আর কি হয় যেটা বলছিলাম, দেখো এয়ারওয়েজ হয়, তাই তো, আকাশপথ হয় প্রত্যন্ত জায়গাগুলোতে যাওয়ার জন্য, এটাই ইসে। আর দূরে যাওয়ার জন্য, মানে একটা দেশ, একটা কান্ট্রি থেকে অন্য কান্ট্রি যাব, অনেক ডিস্টেন্স, এয়ারওয়েজে পূরণ করতে হয়। তাছাড়া কি হয়? ওয়াটারওয়েজ। আমাদের যেমন ন্যাশনাল হাইওয়ে আছে কি না, ওরকম ন্যাশনাল জলপথও আছে কিন্তু, জানো তো এটা, যে গঙ্গা নদী দিয়ে কিন্তু ট্রেড হয়, এখনো হয়। শুধু তাই না, আমাদের যে এই বাণিজ্য হচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে, সবচেয়ে কম খরচে বাণিজ্য একমাত্র ইসেতেই হয়, এই জাহাজ পথে, জলপথে। জলপথে জাহাজগুলো কি ইউজ করে? ওরাও পেট্রোল ডিজেল ইউজ করে, কিন্তু এরা এই জলপথ যদি না থাকতো, যদি আমাদেরকে এয়ারে সব কিছু ট্রান্সপোর্ট করতে হতো, তাহলে কিন্তু আমাদের প্রচুর খরচ হয়, জিনিসপত্রের দাম আরো বেশি হতো। যেমন আমাদের এই জলপথের জন্য কি পোর্ট তৈরি হয়েছে, আমাদের মুম্বাই পোর্ট আছে, আমাদের কলকাতাতে পোর্ট আছে। হ্যাঁ, আর কি আছে? আমাদের যোগাযোগ ব্যবস্থা, তাই তো। যোগাযোগ ব্যবস্থা কি দিয়ে হয় আমাদের? মেনলি কৃত্রিম উপগ্রহ দিয়ে, স্যাটেলাইট দিয়ে। স্যাটেলাইট শুধু কিন্তু যোগাযোগ করে তা না কিন্তু, যে আমরা ফিফা ম্যাচ দেখতে পাচ্ছি, কোথায় হচ্ছে ফিফা এবছর? আমেরিকা, কানাডা আর মেক্সিকো। যাই হোক, ফিফা যে দেখছি আমরা, এই ফিফা দেখো ওখানে চলছে কোথায়? একদম আমাদের পিছনে একদম, তাই তো। আমরা যেখানে আছি, আমাদের এখানে দিন থাকলেও রাত হয়, তো এরকম জায়গায় হচ্ছে, কিন্তু আমরা একই সময় দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? স্যাটেলাইটের জন্য। কিন্তু এইটুকু কাজ শুধু করে না কিন্তু স্যাটেলাইট। দেখো স্যাটেলাইট দিয়ে কিন্তু অয়েল এক্সপ্লোরেশন হয়, মানে পৃথিবীর ভিতরে কোথায় অয়েল আছে এটাও কিন্তু স্যাটেলাইট দিয়ে জানা যায়, ভিতরে, বাইরে না। তারপরে সার্ভে করা যায় স্যাটেলাইট দিয়ে, কোথায় ফরেস্ট ল্যান্ড কতটি আছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার কোথায় আছে, এগুলোও কিন্তু স্যাটেলাইট দিয়ে জানা যায়।
তারপরে মিনারেল ডিটেকশন হয়, খনিজ, তাই তো, কোথায় খনিজ আছে না এগুলো সব স্যাটেলাইটে জানা যায়। তারপরে কি আর কি হয় স্যাটেলাইট দিয়ে, আবহাওয়ার ব্যাপারে জানতে পারি, তাই তো, আবহাওয়া জলবায়ু এগুলোর ব্যাপারে জানতে পারি, ডিজাস্টার ওয়ার্নিং দেয় স্যাটেলাইট। আর কমিউনিকেশন তো করে, কমিউনিকেশনের গণমাধ্যম কাদের বলে, মাস মিডিয়া কাদের বলে, মাস মিডিয়া কাদের বলে বলো? হ্যাঁ টিভি আর টেলিভিশন, রেডিও, আর কি নিউজ পেপার, এগুলো হচ্ছে মাস মিডিয়া, তাই তো। কি করতে মাস মিডিয়ার কাজ কি জানো তো, মাস মিডিয়ার কাজ কি, টিভি, রেডিও, খবর, হ্যাঁ মানে আমি কোনো তথ্য দিতে চাইছি একসঙ্গে গোটা দেশকে দিতে চাইছি, যেমন আমাদের প্রধানমন্ত্রী হঠাৎ করে বললো যে 500 টাকা নোট বন্ধ, 1000 টাকা নোট বন্ধ, একবারে সবাই জেনে গেল, কার মাধ্যমে জানলো, মাস মিডিয়ার মাধ্যমে, তাই তো। এখন এখন যেটা সোশ্যাল মিডিয়া সেটাও কিন্তু এক প্রকারের মাস মিডিয়াই হলো। তো মাস মিডিয়ারও প্রয়োজন আছে। তার মধ্যে সবচেয়ে পপুলার মাস মিডিয়া কোনটা? ফেসবুক তো মাস মিডিয়া হলো, ওটা সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে গেল। এখনো পর্যন্ত টিভি আছে সবচেয়ে পপুলার মাস মিডিয়া। এবার আমরা দেখব কি ইন্ডাস্ট্রি। আমরা কি কি দেখছি যে মানুষ শুধু সেটেলমেন্ট তো করেনি, যাতায়াত করছে, তারপর যোগাযোগ করছে, আর কি করছে, বেঁচে থাকার জন্য কাজ করছে। এবার কাজটা আমরা যদি দেখি 3 রকমের হয়, মানে কাজ যেটা করছে, যে আমরা ইন্ডাস্ট্রি যে তৈরি করছি তার জন্য, কাজের জন্য, তাই তো। এবার কোথায় ভালো ইন্ডাস্ট্রি তৈরি হয়, দেখো আমরা একটা দেশের নাম জানি চায়না, যে ওখানে প্রচুর ইন্ডাস্ট্রি আছে, কেন আছে, ওখানে চিপ লেবার আছে, সস্তা শ্রমিক, ওখানকার লেবারের, তবে লেবারের অবস্থা কিন্তু ওখানে খুব খারাপ, অনেক কম বেতন, জানো তো, চিপ লেবার পাওয়া যায়, র মেটেরিয়াল ভালো আছে চাইনাতে। আর কি, গভর্নমেন্ট পলিসিস ফেভারেবল, মানে অনুকূল পলিসি আছে, মানে খুব কঠোর পলিসি নাই, যার জন্য মনে করো একটা কোম্পানি তৈরিই হবে না। এবার যে দেশ এইগুলো মেনে চলবে, মনে করো লেবার কস্ট একটু কমিয়ে দিবে, যেমন তুমি দেখো ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কেন তৈরি হয় না জিনিসপত্র, কেন ওরা এসে অন্য অন্য বাইরের কোম্পানিগুলো এসে চায়নায় তৈরি করছে বা ইন্ডিয়ায় তৈরি করছে, কেন, কারণ ওদের দেশে লেবার চিপ না, ওদের দেশে লেবার কস্ট বেশি, আমাদের দেশগুলোতে চিপ, ওই জন্য এখানে এসে করছে। শুধু এইটুকুই না, যদি মনে করো রাস্তাঘাট ভালো না থাকতো, ট্রান্সপোর্ট ভালো না থাকতো, তাহলে কি তৈরি করতে পারতো, তৈরি করে কি হতো, ট্রান্সপোর্টের জন্য ওদের প্রচুর খরচ হতো, তাহলে তৈরি করতো না। ওই জন্য ভারতে কি হচ্ছে, এখন এত রাস্তা তৈরি হচ্ছে কেন, রাস্তা, ট্রেন এগুলো তৈরি হচ্ছে কারণ যাতে ইন্ডাস্ট্রি তৈরি হয়। রাস্তাঘাট ভালো না থাকলে, পোর্ট ভালো না থাকলে ইন্ডাস্ট্রি তৈরিই হবে না, বুঝতে পেরেছ। আর কি, গভর্নমেন্ট পলিসিও ফেভারেবল রাখতে হবে। দেখবো অনেক সময় আন্দোলন হয় যে অমুক কোম্পানিকে 1 টাকায় জমি দিয়ে দিয়েছে, আরে দিতে হবে, ওটা যদি না দেয় তাহলে কোম্পানিটা এখানে ইসে শুরু করবে না, ব্যবসা শুরু করতে পারবে কি। এই কারণে কিন্তু আমাদের এই জিনিসগুলো যে রাজ্যগুলোতে ভালো আছে দেখো, সেই রাজ্যগুলোতে ব্যবসা বাণিজ্য বেশি। যেমন তোমাকে উদাহরণ দিচ্ছি, কর্ণাটক, ওখানে লেবার চিপ, হায়দ্রাবাদ যেটা আছে মানে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, এগুলোতে কিন্তু বেশি, কেন, ওরা কিন্তু আগে থেকে এই ভালো ভালো পলিসি নিয়েছে যাতে ওখানে ফ্যাক্টরি গড়ে ওঠে, মানে শিল্প গড়ে, ইন্ডাস্ট্রি গড়ে ওঠে। এবার ইন্ডাস্ট্রি দু রকমের না 3 রকমের হয়, ঠিক আছে। একটা আছে পাবলিক সেক্টর, মানে একদম সরকারি, যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে দেখো, হল, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, কি করে, প্লেন তৈরি করে, কিন্তু একদম কিন্তু কি এটা ভারতীয় ভারতের গভর্নমেন্টের ওন করে, কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্টের এটা। তা বলে কি কোনো ইসে কোম্পানি নয়, পাবলিক সেক্টর কোম্পানিও আছে, তাই তো, সরি পাবলিক সেক্টর বলছি, প্রাইভেট কোম্পানিও আছে, সেল আছে। জয়েন্ট সেক্টর হয়, জয়েন্ট সেক্টর কেমন হয়, কেমন না, ওইটা না, জয়েন্ট সেক্টর কাদের বলবো, যেখানে কিছুটা স্টেটেরও থাকবে অধিকার, কিছুটা প্রাইভেট থাকবে অধিকার, যেমন এখন এলআইসি, এলআইসি কিন্তু একটা জয়েন্ট সেক্টর কোম্পানি, কেন, কিছুটা স্টেক আছে স্টেটের, কিছুটা আছে পাবলিকের, কেন ওরা নিজেদের ইসে বিক্রি করেছে কিছুটা, তাই তো। এখানে দেখা একটা দিয়েছে মারুতি উদ্যোগ, এটাও কিন্তু কিছুটা স্টেক আছে সরকারের। আর কি হয়, কোঅপারেটিভ হয়, একটা কোঅপারেটিভ উদাহরণ দাও, এখানে আছে, এখানে দেখে না দেখে, কোঅপারেটিভ মানে কি বলো কেউ, কোঅপারেশন করা মানে কি,
একে অপরকে সাহায্য করে এগিয়ে চলে, এটাকে কোঅপারেশন বলে, তাই তো। এবার কোঅপারেটিভ কারা হয়, মনে করে ছোট ছোট যারা উৎপাদন করছে, ছোট ছোট উৎপাদক, তারা একসঙ্গে মিলে একটা কোম্পানি তৈরি করছে। যেমন একটা উদাহরণ দিই, আমুল। আমুলের নাম তো শুনেছো। আমুল কিন্তু কোনো সরকারি বেসরকারি কোম্পানি না, কিন্তু আমুল একটা কোঅপারেটিভ। কেন? আমুল কি করে, যেগুলো মনে করো চাষি আছে যারা দুধ উৎপাদন করে, তারাই মালিক, কিন্তু ওই চাষিগুলো নিজেরা একটা কোঅপারেটিভ তৈরি করেছে। এটা আস্তে আস্তে লার্জ স্কেলও হয়ে গেছে ওদের, কিন্তু ওটা কিন্তু এভাবে তৈরি হয়েছে যে ছোট ছোট অনেক চাষি তারা মিলে একটা কোঅপারেটিভ তৈরি করেছে। আমাদের এখন কোঅপারেটিভ মিনিস্টার কে কেন্দ্রের? চেনো? শিওর চেনো, নাম তো শুনেছো, খুব নাম করা। আমাদের গৃহমন্ত্রীকে, ওই আছে কোঅপারেটিভ। দেখো আমুলের উদাহরণ দিয়েছে, বেশিরভাগ ডেয়ারি কিন্তু কোঅপারেটিভ, ঠিক আছে। কোঅপারেটিভ কিন্তু খুব ভালো জিনিস মানুষকে উপরে আপলিফ্ট করার জন্য। এই কোঅপারেটিভের ধারণাটা কে দিয়েছিল বলো তো প্রথম, মানে ভারতে কে দিয়েছে প্রথম, পারবে বলতে? আমরা ডিপিএসপিতে পড়েছিলাম যে কোঅপারেটিভ তৈরি করতে হবে, তাই তো, সরকারকে উচিত কোঅপারেটিভকে বাড়াবা দেওয়া। কেউ এটা 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 কোন প্রিন্সিপালের মধ্যে পড়ে? হ্যাঁ, গান্ধীয়ান প্রিন্সিপাল, একদম। এটা গান্ধীজিই বলেছিল প্রথম। এবার দেখো এখানে দিয়েছে কি, যে ব্যাকবোন অফ মডার্ন ইন্ডাস্ট্রি। কোনো দেশকে মডার্নাইজেশন করতে গেলে ওই দেশে লৌহ ইস্পাত শিল্প লাগবে, ঠিক আছে। আয়রন স্টিল ভারতে প্রথম কবে তৈরি হয়েছিল? 1907-এ, স্বাধীনতার আগে। কিন্তু কে করেছিল? জামশেদজি টাটা করেছিল, তাই তো। ওই জন্য ওই শহরটার নাম কি জামশেদপুর হয়ে গেছে, যেখানে তৈরি করেছিল। টিস্কো নাম প্রথম ভারতের সাকচিতে তৈরি হয়েছিল। কোথায় এখন, কোন রাজ্যে আছে? ঝাড়খণ্ড। দেখো কোথায় আছে, সুবর্ণরেখা আর খড়কাই নদীর একদম কনফ্লুয়েন্সে, যেখানে মিলছে সেই জায়গাতে আছে। রিসোর্স কি আছে দেখো, আশেপাশে রিসোর্স না থাকলে কিন্তু একটা তৈরিই হবে না। এই দেখো ঝরিয়া, ঝরিয়াতে কি আসছে? কয়লা আছে। আয়রন ওর মানে আয়রনের খনিজ কোথা থেকে আসে, বা লাইমস্টোন কোথা, ওড়িশা থেকে আসে, ছত্তিশগড় থেকে আসে। ওই জন্য মিডিলে যাতে সব কাছাকাছি থাকে, এইভাবে কোম্পানি তৈরি হয়। যেমন পিটার্সবার্গ ইউএস এর, সেম এভাবে কিন্তু তৈরি হচ্ছে। পিটার্সবার্গে ওরকম ওয়া নদীর কাছে আছে, একদম লোকাল কোল আছে, আয়রন আছে, ওই জন্য পিটার্সবার্গে তৈরি হয়েছে। পিটার্সবার্গ আগে হয়েছে, জামশেদপুরে পরে হয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রি একটা লাগে। কারণ আমাদের ইন্ডাস্ট্রি তো লোহারই ইন্ডাস্ট্রি, তাই তো, সব কিছু লোহা দিয়ে তৈরি। আরেকটা ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের কটন ইন্ডাস্ট্রি। এবার কটন তৈরির জন্য, মানে কটন চাষের জন্য উপযুক্ত জমি কোনটা বলো তো? কি জমিতে ভালো কটন চাষ হয়? কেউ ভূগোলের কেউ নাই? তুমি ভূগোলের না? হ্যাঁ, কৃষ্ণ মৃত্তিকা, তাই তো, রেগুর মৃত্তিকা কোথায় আছে ভারতের বেশি? না, হ্যাঁ একদম, গুজরাট, রাজস্থানে নাই, গুজরাট, এদিকে মহারাষ্ট্র, এই সমস্ত জায়গাতে কালো মৃত্তিকা বেশি আছে, ঠিক আছে। এই কালো মৃত্তিকা থেকে কটন চাষ ভালো হয়। এবার তাহলে ভারতে কোথায় তৈরি হয়েছে দেখো, গুজরাটের একটা শহরে, আহমেদাবাদে তৈরি হয়েছে কটন ইন্ডাস্ট্রি, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলে। কি আছে? ফ্ল্যাট টেরেন আছে, মানে সমতল ভূমি আছে। মুম্বাই পোর্ট আছে কাছাকাছি। কেন? কটন তৈরি করে কি করবে শুধু? ভারতের মানুষ তো কিনে নিল, আর বাকিটা? এবার বিদেশে যদি আমি নাই পাঠাই, তাহলে তো আমি ডলার ইনকাম করতে পারবো না। আর সম্পূর্ণ ট্রেড কিসে চলে? ডলার চলে, তাই তো। যেটা বললাম, রিসোর্স কি, ব্ল্যাক সয়েলের জন্য কি পারফেক্ট কটন গ্রোথের জন্য, তাই তো। ওখানে প্রচুর পরিমাণ কটন তৈরি ওই রিজিয়নটাতে। এরকমই পশ্চিমবঙ্গে আছে পাট শিল্প, তাই তো। এখন অবস্থা খুব খারাপ পাট শিল্পের, তাই তো। কেন? কারণ পাটের মডার্নাইজেশন হয়নি। পাট দিয়ে কিন্তু অন্য অন্য দেশ করছে, কিন্তু মডার্নাইজেশন চেষ্টা করছে, কিন্তু আমরা কি ওই বস্তায় বানাচ্ছি, ওই জন্য আস্তে আস্তে নষ্ট। কেন? বস্তা তো চলছে না। পশ্চিমবঙ্গ যদি চাই, তাহলে কিন্তু এই আমাদের তো প্রচুর পাট চাষ হয়, তাই তো, আমাদের বেলটাতে। তুমি শিলিগুড়ি যাবা ট্রেনে করে, দেখবা এখন গেলে তো পুরো গন্ধ পাবা এখনই, তাই তো। সেম দেখো ওসাকা, জাপানও করেছে, ম্যানচেস্টার অফ জাপান বলে ওসাকাকে। কিন্তু জাপানে কিন্তু কি করে, এরা কিন্তু চাষ করে না তুলো, ওরা হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করে তুলোটা, তারপরে তৈরি করে। বুঝতে পেরেছ?
বেশিরভাগই কোথা থেকে আসে? ইজিপ্ট থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, চায়না থেকে আসে, ইউএসএ থেকে আসে, এই তুলো যায় ওখানে, তারপরে ওরা তৈরি করে ওসাকা। ভারতের তাহলে ম্যানচেস্টার কাকে বলছে? ম্যানচেস্টার কোথায় আছে? ইংল্যান্ড। ওখানেই থেকেই শুরু হয়েছিল এই বস্ত্র শিল্প, সেটা এই ম্যানচেস্টারের জন্য ভারতের যেটা মসলিন কাপড়ের সেটা ওটা বন্ধ হয়ে গেছে আগে যেটা হতো। ওই তো রেশমের। সানরাইজ ইন্ডাস্ট্রি কাকে বলে জানো? দেখেই বলতে পারবা। কি বলে? আইটি, আইটি সেক্টরকে বলে, ঠিক আছে। এবার ভারতের কোথায় আছে আইটি সেক্টর বেস্ট? বেঙ্গালুরুতে, যেটা কলকাতা হতে পারতো, কিন্তু তৎকালীন সরকার শেষ করেনি। তৎকালীন সরকার মনে করতো যে এই কম্পিউটারটা মানুষের কাজ কেড়ে নেবে। কখনকার কথা বলছো বলো তো? সিপিএম এর আমরা কথা বলছি। তো তার জন্য কিন্তু কি করলো, আস্তে আস্তে সব কোম্পানিগুলো শিফট করলো কোথায়? বেঙ্গালুরুতে। আর ওখানেও ফেভারেবল সব কিছু দিল ওদেরকে। ওই জন্য এখন বেঙ্গালুরু গিয়ে হাব হয়ে গেছে, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলে, তাই তো? সিলিকন ভ্যালি আসলে কোথায় আছে? ইউএসএ তে আছে, একদম রকি পর্বতের একদম ভ্যালিতে আছে সিলিকন ভ্যালি। দেখো কি, হাইয়েস্ট অ্যাভেলেবিলিটি অফ মিডিল অ্যান্ড টপ ম্যানেজমেন্ট, সব ম্যানেজমেন্ট ট্যালেন্ট কোথায় আছে? সবাই তো ব্যাঙ্গালোরে বসে আছে। ওই জন্য চাকরি করতে কোথায় যেতে হয়? ব্যাঙ্গালোরে যাচ্ছে, আইটি সেক্টরে বিশেষ করে। আর আইটি সেক্টরই কিন্তু ভারতকে এতদিন টানছে, অনেক দিন থেকে টানছে আইটি সেক্টর। ব্যাঙ্গালোর শহরে এত ডিমান্ড কেন? এই কারণে। দিল্লি নয়ডা তো পরে হয়েছে। এবার কি, জনঘনত্ব আমরা দেখবো, জনঘনত্ব সবচেয়ে বেশি কোথায়? এশিয়াতে, তাই তো? এশিয়া আফ্রিকাতে, এশিয়া আফ্রিকা মিলে যদি আমরা এই পার্টটা দেখি, এশিয়া আফ্রিকা এই পার্টটাতে কিন্তু কি হয় সবচেয়ে বেশি, মানে এখানে এটাও ধরতে হবে এশিয়ার হাফ পিসে এশিয়াতে পড়ে, 80% লোক থাকে, গোটা পৃথিবীর 80% লোক এই পার্টটাতেই থাকে। এবার ভারতে পপুলেশন বেশি কেন? কারণ কি? হ্যাঁ, কেন, কি হয়, কি আছে? প্লেন আছে প্রচুর, তাই তো? উর্বর জমি আছে, চাষাবাদ বেশি হচ্ছে, ওই জন্য আস্তে আস্তে পপুলেশন বেড়েছে এগুলোতে। আফ্রিকাতেও আছে সেম। পরবর্তী দেখো, ওই জন্য এই দেশগুলোই বেশি লুট হয়েছে। এরা এসছে কোথা থেকে? বাইরে থেকে এসে কোন দেশগুলো থেকে লুট করেছে? আফ্রিকাকে করেছে, আমাদের দেশগুলো করেছে, করেছে না? এরা কিন্তু থ্রাইভ করছিল, লুট করে কি করলো? সব দেশকে শেষ করলো। আফ্রিকাতে এখনো নিজের পায়ে দাঁড়াতে পারেনি। যে দেশটা দাঁড়াতে পেরেছে সাউথ আফ্রিকা, তাও ওখানে ইসেদের এখনো আছে, ওরা মানে ওদেরই পপুলেশন আছে হাফ, ইংরেজদের, তাই তো? তুমি যদি দেখো অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ায় কি আগে ছিল ওরা? আগে কোনো সাদা চামড়ার লোকই ছিল না অস্ট্রেলিয়াতে। ওদের নেটিভ রে একটাও নয় এখন, পাবা? আমেরিকা, আমেরিকার কথা বলো না, আমেরিকাতে একটাও নেটিভ পাবা? রেড ইন্ডিয়ান পাবা একটাও? এখন পাবাই তো না। কারণ কি? কারণ ওরা যেখানে যায় সব শেষ করে দেয়। এগুলোতে রেজিস্ট্যান্স পেয়েছে বলে শেষ করতে পারেনি আমাদেরকে এখনো। ওখানে পায়নি রেজিস্ট্যান্স, কারণ ওরা একদমই মনে করো পিছিয়ে পড়া জাতি ছিল। ওই জন্য একদম দেখো শেষ করে এখন একটাও রেড ইন্ডিয়ান পাবে না। এবার দেখো এখানে জনসংখ্যার পিরামিড দেওয়া আছে, কেমন হয় দেখো। কেনিয়ার একটা উদাহরণ দিয়েছে, দেখে আমরা বুঝতে পারছি না, কিন্তু ব্যাপারটা কি আমি বলে দিচ্ছি। কেনিয়াতে কি হাই বার্থ রেট আছে, মানে জন্ম প্রচুর হয়, কিন্তু ডেথ রেটও কি হাই আছে, ঠিক আছে? ওই জন্য দেখো 85 মানে বছরের বেশি লোকরা কি খুবই কম আছে না? দেখো 0 থেকে 1%-এর মধ্যে আছে। বেশি বয়সের লোক নাই, আছে? নাই। কিন্তু দেখো নিচের দিকে প্রচুর, কেন? জন্ম রেট বেশি বলে প্রচুর, আস্তে আস্তে মৃত্যু রেট বেশি বলে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এবার ইন্ডিয়াতে দেখো, কিছু হবে না, অসুবিধা নেই। ইন্ডিয়াতে দেখো বার্থ রেট বেশি, তাই তো? কিন্তু ইনফ্যান্ট মর্টালিটি কমে গেছে, ক্রিয়েটস ব্রড ইয়ং, সরি, বার্থ রেট অনেক বেশি, দেখো নিচে থেকে বাড়ছে। ইয়াং এর সংখ্যা বেড়ে গেছে ভারতের জন্য, কিন্তু আমাদের বয়স্কের সংখ্যা কম, কারণ বার্থ রেট বেশি। ডেথ রেট মানে নর্মাল, বার্থ রেট বেশি বলে কি হচ্ছে, যারা আমাদের ইয়াং এজ আছে, আমাদের ইয়াং এজ বেশি না? কিন্তু আস্তে আস্তে কি হবে, পরবর্তীকালে কিন্তু ভারত যখন 2050 পার করবে, তখন কিন্তু বৃদ্ধের সংখ্যা বেড়ে যাবে, এটা নিয়ম।
ওই জন্য অনেকে বলে না যে জন্ম নিয়ন্ত্রণ বিল আনতে, আনছে না কেন সরকার? জন্ম নিয়ন্ত্রণ বিল আনলে চায়নার মতো অবস্থা হবে। চায়নাতে কি করেছিল, আস্তে আস্তে ওয়ান চাইল্ড পলিসি করে দিয়েছিল। তারপর ওরা বুঝতে পারলো যে আমাদের দেশে বয়স্কদের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, তারপরে আবার 3 চাইল্ড পলিসি করে দিল। এখানে জাপানের দিয়েছে, দেখো জাপানের বার্থ রেট কম, ডেথ রেট বেশি হয়েছে। দেখো জাপানে বয়স্কদের সংখ্যা বেশি আছে না, ইয়াঙ্গার জেনারেশন কম। এবার কি পরিবেশ রক্ষা, আমাদেরকে বেঁচে থাকতে গেলে পরিবেশ রক্ষা করতেই হবে, না তো পারবো বেঁচে থাকতে। এবার এখানে মেনলি দিয়েছে ভূমিধসের ব্যাপারে। এবার যদি ভূমিধস হয় তাহলে কি করতে হয়, আমাদেরকে বাঁধ দিতে হয় ওখানে, তাই তো? দেখবো পাহাড়ে যখন যাবো কোথাও ধস নেমেছে, দেখবো ওখানে বাঁধ তৈরি হচ্ছে না, এটা দেখেছো? কিন্তু তার সঙ্গে কি করতে হবে, তার সঙ্গে আমাদেরকে গাছ লাগাতে হবে, শুধু বাদ দিয়ে হবে না। কিন্তু যদি আমরা ল্যান্ড ফাঁকা করে দিই একদম, গাছ কি করে, ধরে রাখে। আর কি আমরা যদি মালচিং করি, টেরেস ফার্মিং করি, তাহলেও কিন্তু আমরা ভূমিধসকে নিয়ন্ত্রণ করতে পারি। মালচিং বলতে কি বলতো, মানে মনে করো উঁচু থেকে নিচ পর্যন্ত গাছ লাগানো, মালচিং। আর কি করতে হবে, সংরক্ষণ করতে হবে, তাই তো? যেমন কিছু গ্লোবাল ট্রাইব আছে, দেখো এখানে দিয়েছে কি, ব্ল্যাক ফুট ইন্ডিয়ান, নর্থ আমেরিকানদের বলে। জুলু কোথায় আছে, সাউথ আফ্রিকা আছে। ভুটিয়া আমাদের উত্তরাখণ্ডে আছে। ভারতে আরও আছে, অনেক ট্রাইব আছে। আন্দামান নিকোবরে কোন ট্রাইব আছে, জারোয়া ট্রাইব আছে। এবার এখানে দিয়েছে দেখো, আমাদেরকে এক্সট্রিম এনভায়রনমেন্ট দিচ্ছে, ওখানেও কিন্তু বিভিন্ন ট্রাইব আছে। এক্সট্রিম এনভায়রনমেন্ট বলতে আমাদের লাদাখ যদি দেখো, লাদাখের ব্যাপারে আগেও বলেছি, খুবই উঁচুতে, তাই তো? প্রচণ্ড ঠান্ডা পড়ে, কিন্তু ওখানে বৃষ্টি ছায়া অঞ্চলে অবস্থিত, তাই তো? বৃষ্টি ছায়া অঞ্চলে অবস্থিত বলে কি হয়, জলের পরিমাণ খুবই কম, ওই জন্য কি কোল্ড ডেজার্ট তৈরি হয়েছে। এবার ওরকম এক্সট্রিম কন্ডিশন কোথায় আছে, আন্টার্কটিকায় আছে, ওখানে মানুষ আছে? নাই, ওখানে রিসার্চের জন্য মানুষ থাকে। ভারতেরও আছে 2টা রিসার্চ সেন্টার, নাম জানো? এখানে লেখা আছে, মৈত্রী আর ভারতী, এগুলো মনে রাখতে হবে। হঠাৎ করে দেখবো পঞ্চায়েতে পরীক্ষা দিচ্ছে, এর কোশ্চেন চলে এসছে, আসতেই পারে। আর কি কনজারভেশন করতে হবে আমাদেরকে, তাই তো? কার করতে হবে, অ্যানিমালদের, তাই তো? প্ল্যান্টসগুলোর। আমাদের দেশে হয় কিছু, টাইগার কনজারভেশন হয়, এলিফ্যান্ট কনজারভেশন হয়, সবারই হয়। যেমন আমাদের পশ্চিমবঙ্গে কি রেড পান্ডার কনজারভেশন হয়, হয়তো? ঠিক আছে, এইটুকু।